শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। 107 FM রেইনবো বেআইনি কাজকে প্রশ্রয় দেয় না, কোনো বিশেষ ধর্মীয় বিশ্বাস এবং অলৌকিক ঘটনার সত্যতা নিয়ে নিজস্ব মত পোষণ করে না। নিছক সৃষ্টির উদ্দেশ্যেই লেখক এই গল্পটি লিখেছেন। 107 FM রেইনবো এটিকে সমর্থন করে না এবং শ্রোতাদের সব রকম কুসংস্কার থেকে দূরে থাকতে অনুরোধ জানায়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন অদিতি সরকারের লেখা প্রহরী। অদিতি সরকারের জন্ম কলকাতায়, কিন্তু বেড়ে ওঠা দুর্গাপুর ইস্পাত নগরীতে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর হয়ে বর্তমানে ইংরেজি ও ইতালীয় ভাষা থেকে বাংলায় অসাহিত্যিক বাণিজ্যিক অনুবাদের পেশায় যুক্ত আছেন। তার প্রথম ছোট গল্প প্রকাশ পায় 2009 সালে। তারপর থেকে এখনো পর্যন্ত বিভিন্ন প্রথম সারির পত্রিকায় গল্প ও উপন্যাস প্রকাশ অব্যাহত। এছাড়াও দুটি একক ছোট গল্প সংকলন এবং একাধিক উপন্যাস প্রকাশিত হয়েছে তার। আজকের গল্প অদিতি সরকারের লেখা প্রহরী। গল্পের কথক সোমক, অন্যান্য ভূমিকায় উজ্জ্বল, কল্পলাল, সুদীপ্ত ও তানিয়া। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে অদিতি সরকারের লেখা প্রহরী। আচ্ছা, এই মনোহর উপাধ্যায় লোকটাকে? এত লম্বা হাত, জমিদারের কাকা মামা কেউ নাকি? খুবই তাচ্ছিল্যের সুরে প্রশ্নটা ছুড়ে দিয়ে হাতে ধরা জুসের গ্লাসটায় একটা লম্বা চুমুক দেয় জয়রাম। তার ভ্রুকুটি কুটিল দৃষ্টি উল্টো দিকের চেয়ারে বসা ব্রিজভূষণের মুখ ছেড়ে নড়ছিল না। ওসব কিছু নয় স্যার, গরিব আদমি, খুব সাধারণ। পকেট থেকে তেলচিটে রুমাল বার করে ঘাড় গলা মুছছিল ব্রিজভূষণ। পাতলা সিনথেটিক কাপড়ের শার্ট ঘামে ভিজে মোটা দেহে একেবারে সেঁটে গেছে তার। সত্যি গরমটা বড্ড বেশি পড়েছে যেন আজ। সার্কিট হাউসের চারিদিকে এত বড় বড় গাছে ঘেরা, অথচ এতটুকু হাওয়া নেই, একটা পাতাও নড়ছে না কোথাও। কিরকম যেন একটা দম ধরা ভারী ভাব। জয়রামের নিজেরও বেশ অস্বস্তি হচ্ছিল। আগে যা ছিল তা ছিল, এতদিনে অভ্যেস ভালো মতো পাল্টে গেছে তার। এমনিতে যদিও সার্কিট হাউস অফিসারদের থাকার জায়গা, তো সেসব ম্যানেজ করার রাস্তা জয়রাম যাদবের ভালোই জানা আছে, কিন্তু এত অব্যবস্থা এখানে কে জানত? কি ভেতরে কি বাইরে, বছরের পর বছর কোনো কাজই হয়নি মনে হয়। আর যাকে সরকারি দপ্তরের ভাষায় বলে আধুনিকীকরণ, তার তো কোনো নাম নিশানা অবধি নেই। যবে তৈরি হয়েছিল তবে থেকে আজ পর্যন্ত বোধহয় এই একইভাবে, একই চেহারায়, এমনিভাবেই চলে আসছে এই সার্কিট হাউস। চৌকিদারটা পর্যন্ত সেই কোন জমানার নড়বড়ে বুড়ো একটা, না কানে শোনে না চোখে দেখে। চারদিকটা ঝুপসি জঙ্গল হয়ে আছে একেবারে। দেখলেই বোঝা যায় বিষধর যত সাপের আড্ডা। ভাম, শিয়াল, বেজি ফেজি তো আছেই, আরও গোলমেলে কিছু থাকলেও আশ্চর্য হবে না জয়রাম। এক ধারসে সব কেটে সাফ করে দিতে পারলে শান্তি, একটু হাওয়া চলবে অন্তত। তবে গুমোট অস্বস্তিটাকে মাথা চাড়া দিতে দিচ্ছিল না সে। শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়। এর থেকে অনেক কষ্ট, অনেক অস্বস্তি সহ্য করা অভ্যেস আছে তার। সেই খুঁটে খাওয়া বেলা থেকে কষ্ট করে করে তবেই না শেষ পর্যন্ত কেষ্টটি মিলেছে তার কপালে। উঁচুতে উঠতে গেলে এরকম অনেক অনেক কষ্ট, অনেক বেইজ্জতি সইতে হয়। শোয়ে শোয়েই এত দূর উঠেছে জয়রাম, কিন্তু এখনো আরো অনেক পথ বাকি।
আরো অনেক উঁচুতে উঠতে হবে তাকে। আর সেই উড়ানে তার পাখির চোখ এখনই কন্ট্রাক্ট। গ্রামের পাশ দিয়ে হাইওয়ে যাবে বলে ক্রোশকে ক্রোশ গাছ কেটে নামিয়ে দেওয়ার কন্ট্রাক্ট। জয়রামের ধুলোমুঠিকে সোনামুঠি বানিয়ে দেওয়ার কন্ট্রাক্ট। যার সামনে কিনা মূর্তিমান জগদ্দল পাথর সমান হয়ে দাঁড়িয়ে পড়েছে এই কোথাকার কোন এক মনোহর উপাধ্যায়। আপনা থেকেই বিরক্তিতে মুখ বিকৃত হয়ে যায় জয়রামের। তবে এমন কি পাওয়ার লোকটার যে এত বড় একটা প্রজেক্ট রুখে দিচ্ছে? আর তোমরাই বা এতদিন ধরে নিকম্মার মতো ব্যাপারটা চালিয়ে যেতে দিচ্ছ কিভাবে, সেটাও তো বুঝছি না। লম্বা চওড়া কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে বুড়োর, নইলে এত সাহস তো হয় না। গ্রামের পুরনো লোক স্যার মাস্টারজি, লোকে মানে খুব। যে কোনো মুদ্দায় এক ডাকে পুরো গ্রামকে দাঁড় করিয়ে দিতে পারেন। ব্রিজমোহন সামান্য ইতস্তত করে উত্তর দেয়। তার অস্বাচ্ছন্দ্য জয়রামের চোখ এড়ায় না, আরোই চিড়বিড়িয়ে ওঠে সে। ব্যাস, গ্রামের পুরনো মাস্টার, তাকে লাইনে আনতে পারছো না? তাহলে ভাত সেটাও এক মুঠি দু মুঠি। 2 মিনিটে দেখবে সব আদর্শ তোমার পায়ের সামনে মাথা নুইয়ে বসে পড়েছে। এসবও শেখাতে হবে নাকি? জয়রামের এরকমই ভাষা, এরকমই প্রকাশভঙ্গি। ছোট থেকে এই বিশ্বাস নিয়েই বড় হয়ে উঠেছে সে। এর বাইরেও অন্যরকম যে কিছু হতে পারে, মানে সততা, নীতি, আদর্শ বলে যে কিছু থাকতে পারে মানুষের ভেতরে, জয়রাম সেটা ভাবতেও পারে না। কিন্তু তার বিরক্তি আরও কয়েকশো গুণ বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে ব্রিজভূষণ, কোনো উত্তর না দিয়ে। তারপর হালকা মাথা নাড়ায়। কি হলো, মাথা নাড়ছো যে বড়? টাকার খাই অনেক বুঝি? আরে বলো না পরিষ্কার করে, ব্যবস্থা হয়ে যাবে। কাম চালু করতে হবে যে করেই হোক ব্রিজভূষণ, যে করেই হোক। অনেক লোকসান হয়ে যাচ্ছে এই একটা লোকের জন্যে, এ চলতে দেওয়া যায় না। না স্যার, ইনি সেরকম লোকই নন। ওসব লালচ দিয়ে একে টলানো যাবে না। ঠক করে হাতের জুসের গ্লাস টেবিলে নামায় ব্রিজভূষণ। বাবা, একেবারে আপনি আজ্ঞে। খুব সম্মান দিয়ে কথা বলছো যে। হে, ছোটবেলায় তুমিও পড়েছিলে নাকি ওই মাস্টারের পাঠশালায়? আরে হ্যাঁ, তুমি তো এখানকারই লোক শুনেছিলাম যেন। জয়রাম কথার ফাঁকে ফাঁকে নিজের হাঁ মুখে বাদাম ছুঁড়ছিল। রাগের চোটে হাত কেঁপে বেশিরভাগটাই ছড়িয়ে ছিটিয়ে যায়। না স্যার, তে সৌভাগ্য হয়নি। তাহলে কি আর আজ এখানে আপনার সঙ্গে বসে মানুষের সর্বনাশের প্ল্যান বানাই? সর্বনাশ? সর্বনাশ বলছো কাকে হে ব্রিজভূষণ? গ্রামের ভেতর দিয়ে পাকা রাস্তা যাওয়ার মানে বোঝো? হুলিয়া পাল্টে যাবে এই পুরো এলাকার। এই ভাঙাচোরা সার্কিট হাউসের জায়গায় তখন হয়তো ঝাঁ চকচকে হোটেলও গজিয়ে উঠবে এখানে। এরকম মশামাছি তাড়াতে তাড়াতে গরমে বসে শুকনো বাদাম চিবোতে হবে না তখন। আর তাছাড়া জমি যে যাবে তার বদলে তো লোকজন লাখে হাজারে টাকা পাবে। তুমি সর্বনাশ বলছো কাকে? জয়রাম যাদবের চোখ মুখের ভাব তার নিজের অজান্তেই রীতিমতো হিংস্র হয়ে উঠছিল। এই ব্রিজভূষণ তার মুখে মুখে সমানে সমানে জবাব দিচ্ছে, এটা রীতিমতো অবিশ্বাস্য লাগছিল তার। কে কত টাকা পাবে সে তো আমি আপনি দুজনেই জানি স্যার। ওসব কথা থাক। কত লোকের ক্ষেত নষ্ট হবে, কত লোকের 7 পুরুষের ভিটে ভেঙে চুরমার হবে, সে তো আমিও জানি স্যার। জয়রামকে আরও আশ্চর্য করে ব্রিজভূষণের উত্তর আসে। নিজেকে খুব মহান ভাবছো মনে হয়। আমার হাতে দাগ লাগলে তোমার জামাও কি সাদা থাকবে হে? না স্যার, থাকবে না। তাই কি থাকে কখনো স্যার? আর এমনিতেও জামা তো আমার সাদা নেইও। ঘাড় আবার ঝুঁকে পড়েছে ব্রিজভূষণের, চোখ নিচু। তাহলে মুখ বন্ধ রাখো ব্রিজভূষণ, মুখ বন্ধ রাখো। বুলি কপচিও না। আর এই বুড়ো মাস্টারটাকে লাইনে আনো। অত বড় জায়গাটা বুড়ো না ছাড়লে পুরো প্রজেক্ট আটকে যাচ্ছে।
আচ্ছা, আছেই বা কি ওখানে ওর? কিছু গাছপালাই তো। ব্রিজভূষণের দ্বারা কাজের কাজ কিছুই হলো না, যদিও 3 হপ্তা পরেও প্রজেক্ট যে তিমিরে সেই তিমিরেই। কিচ্ছু করতে পারেনি ব্রিজভূষণ, কিচ্ছু না। জয়রামের কড়া কড়া ধাতানির উত্তরে শুধু মিনমিন করে, ধুস, এই নড়বড়ে লোক দিয়ে চলবে না জয়রামের, এবার তাড়াবে ওকে সে। সেই প্রথম দিনটির মতো আজও মনোহর উপাধ্যায় এবং তাঁকে অনুসরণ করে পুরো গ্রামের জনতা একটি গাছেও কড়া ছোঁয়াতে দেবে না বলে পণ করে বসে আছে। অবশ্য আজকাল তো আর কড়াতে করে গাছ কাটা পড়ে না, পরে ওই দানবিক যন্ত্রে। সে যাই হোক, ব্যাপার একই, গাছ তারা কাটতে দেবে না। জয়রামের বিস্ময়ে বাঁধ মানছিল না। কেমন লোকেরা, যারা নিজেদের ভালো অবধি বোঝে না। আর ওই মনোহর উপাধ্যায় বা কেমন লোক, যার এক কথায় পুরো গ্রাম এককাট্টা হয়ে সরকার বাহাদুরের জারি করা নোটিশের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ে। অবশ্যই 3 হপ্তায় জয়রামও কিছু হাত পা কোলে করে বসে থাকেনি। মনোহর উপাধ্যায় সম্পর্কে খুঁটিনাটি খোঁজখবর নিয়েছে, যেখান থেকে যতটা পাওয়া যায়। সব সোর্স থেকেই মোটামুটি একই রকম শোনা গেছে। লোকটা বিচ্ছিরি রকমের সৎ, ভয়ডরহীন এবং ঘাড় তেড়া। একবার না বললে সেটা হ্যাঁ হয় না, আর হ্যাঁ বললে সেই হ্যাঁকে না করানোর সাধ্য বোধহয় স্বয়ং ভগবানেরও নেই। দুটো ছেলেই কি বাইরে থাকে লোকটার? বাইকের জোরালো ফটফটানির ওপর গলা তুলে প্রশ্ন করে জয়রাম। ব্রিজভূষণের বাইকের সওয়ার সে আজ। সরাসরি মাস্টারের বাড়ি গিয়ে একটা হেস্তনেস্ত করা ছাড়া আর কোনো উপায় চোখে পড়ছে না তার। হ্যাঁ স্যার, দুটোই। তার মানে বুড়ো একাই থাকে? লোকটার বউও তো শুনেছি ওপরে গেছে অনেক দিন হলো। না, একেবারে একা নয়, ছোট ছেলের ফ্যামিলি থাকে শুনেছি স্যার সঙ্গে। ছেলেটা ফৌজে কাজ করে, বছরে একবার দেশে আসে। এটুকুর বাইরে আমি আর জানি না স্যার। ফ্যামিলি মানে তো ওই ছেলের বই হবে, আর হয়তো বাচ্চা টাচ্চা একটা কি দুটো যদি থাকে। ঠিক আছে, বুঝেছি। মানে তেমন শক্ত সামর্থ্য কোনো ছেলে নেই বাড়িতে। গুড, সামনে নেব। নিজে নিজেই বিড়বিড় করতে থাকে জয়রাম। কিসব বলছিল ব্রিজভূষণ, আরও যেন কানের দুপাশ দিয়ে বয়ে যেতে থাকা হাওয়ার তোড়ে সেগুলো উড়ে বেরিয়ে যায়। এবড়ো খেবড়ো কাঁচা রাস্তা দিয়ে লাফাতে লাফাতে ব্রিজভূষণের বাইক যত এগোচ্ছিল তত যেন আশপাশের পরিবেশ ক্রমশ জঙ্গলে পরিণত হচ্ছিল। এমনিতেই এই গ্রামটায় গাছপালা একটু বেশি, কিন্তু মনোহর উপাধ্যায়ের বাড়ির পথে সেটা একটু অস্বাভাবিক রকমই বেশি মনে হচ্ছিল জয়রামের। কাঁকুড়ে পথের দুপাশে ঝুঁকে আসা বুনো ফুলের ঝাড় থেকে অদ্ভুত জংলা গন্ধ ছড়াচ্ছিল। বাতাসে গরম ভেজা ভেজা ভাব একটা। জয়রামের কপাল বেয়ে গড়ানো ঘামের ফোঁটা চোখে ঢুকে জ্বালা করে উঠছিল। মনোহর উপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে কিন্তু বেশ হতাশই হলো সে। এত দাপটের মানুষ, যার একটা কথায় সারা গ্রাম এক কাট্টা হয়ে দাঁড়িয়ে যায়, তার কিছু না হোক একটা বেশ হাভেলি টাভেলি দেখার আশা নিয়ে এসেছিল জয়রাম। তার জায়গায় নেহাতি একটা গাছগাছালিতে ঘেরা ঝিমঝিমে মাটির বাড়ি, খাপড়ার চাল, তার উপরে লাউ না কুমড়ো কিসের যেন লতি ওঠা সবুজ বাড়ন্ত, তকতকে নিকোনো উঁচু দাওয়ায় একটা খাটিয়া, তাতে ছড়ানো কিছু বইপত্র, দুটি ছোট ছেলে এবং এক রোগাটে গড়নের বুড়ো, মাথায় সাদা কালো কদম ছান। স্বয়ং মনোহর, নিঃসন্দেহে বলা যেতে পারে। ব্রিজভূষণকে পরিচয় করিয়ে দিতে হয়নি, মাস্টারির বহর দেখেই চেনে নিয়েছিল জয়রাম। তার পাকা চোখ টার্গেট চিনতে ভুল করে না। উপাধ্যায় মাস্টার যদিও সেভাবে বলতে গেলে চোখে পড়ার মতো মানুষ নন আদৌ,
এই শিলিঙ্গে বুড়ো একা তার এত বড় প্রজেক্ট আটকে দিচ্ছে, এ কথা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল জয়রামের। এরকম লোককে সিধা করা জয়রাম যাদবের বাঁ হাতের খেল। গভীর মনোযোগে পড়ানো চলছিল কিছু। বাইকের ফটফট শব্দে তিনজনেরই ঘাড় ঘুরে গেল। শিশু দুটির চোখে অপার কৌতূহল। জয়রাম কিন্তু মনোহর উপাধ্যায়ের স্থির শান্ত দু চোখের দিকে তাকিয়েছিল। এতক্ষণ বোঝেনি সে, কিন্তু ওই দুটি চোখ দেখে এইবার তার মন বলছিল, ওপর থেকে যেরকম সাধাসিধে মনে হচ্ছে, এ লোক একেবারেই সেরকমটি নয়। সামান্য স্বভাববিরুদ্ধ সংশয় একবার আলতো মাথাচাড়া দেয় তার ভেতরে। খোঁচা খোঁচা দাড়ি ভরা মুখে পাতলা স্বরের মতো একটা আলগা হাসি নিয়ে স্থির বসেছিলেন মনোহর উপাধ্যায়। অনাহত আগন্তুকদের দিকে সোজা দৃষ্টি থাকলেও চোখে মুখে কোনো কৌতূহল বা প্রশ্নের লেশমাত্র নেই, কোনো রকম আহ্বানও নেই। জয়রাম বাইকের পাশে শটান দাঁড়িয়েছিল বুড়োর চোখে চোখ রেখে। ক্যাবলা ব্রিজভূষণটা এগিয়ে গিয়ে মাস্টারের পা ছুঁল। নমস্কার মাস্টারজি, সব কুশল মঙ্গল তো? পাতলা হাসিটা ঠোঁট ছেড়ে চোখে উঠল এবার মনোহর উপাধ্যায়ের। শুধু আমার কুশল জানতে এতদূর ঠেঙিয়ে এলে ব্রিজভূষণ? ঈশ্বরের অসীম কৃপা, মানতেই হচ্ছে। ব্রিজভূষণ থতমত খেয়ে গেল একটু। একটা সোজা সাপটা চালু অভিবাদনের এরকম উত্তর আদৌ আশা করেনি সে। তাই চটজলদি পাল্টা কোনো জবাবও হাজির ছিল না তার কাছে। অবস্থা দেখে জয়রামই হাল ধরল। নমস্তে উপাধ্যায়জি, আমার নাম জয়রাম যাদব। নাম শুনেছেন কি? সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না মনোহর। তাঁর শান্ত শীতল দৃষ্টি জয়রামকে আপাদমস্তক মাপল বেশ কিছুক্ষণ সময় নিয়ে। হাসিটা সামান্য চওড়া হলো। নাম শোনা না শোনায় কি আসে যায় সাহেব? মানুষের পরিচয় তো তার কাজে। সে পরিচয় বোধহয় কিছুটা হলেও জানি, কিন্তু আপনার মতো রাজা আদমি এই গরিবের কুটিরে হঠাৎ কেন, এটাই বুঝে উঠতে পারছি না। একেবারেই কি পারছেন না উপাধ্যায়জি? না, বোকাশোকা গাওয়ার মাস্টার, বুদ্ধিশুদ্ধিও নেহাতি কম। আপনি বুঝিয়ে বলুন বরং। জয়রামের সোর্স ভুল বলেনি। লোকটা সত্যি ঠ্যাঁটা এবং অতি ধূর্ত। তবু নিজের মাথা ঠান্ডা রাখে জয়রাম। আপাতত ভালোয় ভালোয় কাজ হাসিল করতে হবে তাকে। তার মতো করে পুরো প্রজেক্টের সম্ভাব্য সুবিধেগুলো খুলে বলে সে। এই একটা হাইওয়ে হতে দিলে গ্রামের মানুষের জীবন যে প্রায় আলিফ লায়লার কাহিনীর মতো রংদার হয়ে উঠবে, সেই ছবিটাও যথেষ্ট খেলিয়েই পেশ করে। শুধু কয়েকটা অবুঝ আনপাড় লোকজনের গোয়ারতুমির জন্য এত বড় একটা প্রজেক্ট আটকে যাচ্ছে। মনোহর উপাধ্যায় একজন লেখাপড়া জানা মাস্টারজি হয়েও এই ব্যাপারটাকে যে কি করে এতদিন ধরে চলতে দিচ্ছেন, সেই প্রশ্ন তার আবেদনের মধ্যে সুকৌশলে গুঁজে দিতে ভোলেন আসে। কিন্তু তার এত চটকদার বক্তৃতাতেও লাভ হয় না বিশেষ। মাস্টারের মুখ থেকে হাসিও নড়ে না, তেড়া ঘাড়ও সোজা হয় না। এমনকি খুশি করে দেওয়ার উদার ইশারাও বুড়ো শটান অগ্রাহ্য করে যায়। আমি অনুমতি দেওয়ার কে ঠেকেদার সাহেব? বুড়ো মানুষ, এক কোণে পড়ে থাকি। আমার কথা লোকে শুনবেই বা কেন? না জমি আমার, না গাছ। অনুমতি চাইতে হলে আসল মালিকের কাছে গিয়ে চান। তিনি মন খুলে রাজি হলে তো আর কারোরই কিছু বলার থাকে না। আসল মালিক? আসল মালিক মানে? গ্রামের এই সব গাছপালা জমি জঙ্গলের অন্য কেউ মালিক আছে নাকি? কোনো জমিনদার? প্রবল ভ্রুকুটি করে ব্রিজভূষণের দিকে তাকায় জয়রাম। এই খবরটাও ঠিকঠাক জোগাড় করতে পারেনি নিকম্মা লোকটা। সময় নষ্ট হলো বেকার এতদিন।
ব্রিজভূষণ নিজেও হাঁ করে মনোহর মাস্টারের দিকে তাকিয়েছিল। দেখে মনে হচ্ছিল কথাটা তার কাছেও নতুন। কাকে বলতে হবে বলুন তাহলে? কোথায় থাকেন মালিক? গ্রামেই নাকি বাইরে কোথাও? ঠিকানা জানেন আপনি? আমি তাহলে সেখানেই যাব। এখানে ফালতু টাইম নষ্ট করব না। ঠিকানা? তার ঠিকানা তো সবাই জানে সাহেব। আমি, আপনি, সবাই। মানে কে সেই মালিক? বেশি হেয়ালি করবেন না মাস্টারজি। মালিক নয়, মালকিন। এই গাছপালা, জল, মাটি, সব কিছুর মালকিন মাইয়া, আমাদের মা, এই ধরতির মা। তার বিনা অনুমতিতে তো একটা পাতাও নড়ে না সাহেব, একটা চিড়িয়া উড়ান ভরে না। কি হেয়ালি শুরু করেছেন বলুন তো উপাধ্যায়জি? আমি খেটে খাওয়া মানুষ, আপনার এরকম কাব্যি বুঝি না। খোলাখুলি বলুন কি বলছেন। বিরক্তি চাপার আর কোনো চেষ্টা করছিল না জয়রাম। এই খিটকেলে বুড়োটা রীতিমতো দিমাগ চেটে ফেলছিল তার। সত্যিই চেনেন না? যার দয়ায় বেঁচে আছেন, খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছেন, যার দানের শাকসবজি ফলমূল খেয়ে পেট ভরাচ্ছেন, তাকেই চেনেন না? সেই সেই ধরতে মাইয়াকে? আমি কে সাহেব? অনুমতি চাইতে হলে সেই মায়ের কাছে চান। খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে জয়রাম। এই মাস্টারটা সত্যি পাগল না সাজা পাগল বুঝতে চেষ্টা করে। তারপরে হাসে, হা হা করে আকাশ ফাটিয়ে হাসে সে। মজা করছেন মাস্টার বাবু? সোজা সোজা বলুন না, গাছ কাটতে আপনি দেবেন না। ওসব ধরতি ফর্তি আগড়াম বাগড়াম আওড়ানো কেন? না না, মজা নয়। ধরতি মাইয়াকে নিয়ে মজা আমরা করি না ঠেকেদার সাহেব, সত্যি বলছি। এই গ্রামের একটা ঘাসের ডগার উপরেও আমাদের কোনো অধিকার নেই, সব মায়ের। মা অনুমতি না দিলে আমরা পাকা ফসল পর্যন্ত কাটাই করি না, করতে পারি না। সেখানে এই এত গাছ কেটে পুরো সবুজ মুছে দিতে চাইছেন আপনি, বাঞ্জার করে দিতে চাইছেন মায়ের বুক। তো বেশ, তো আপনি গাছ কেটে উজড়ে দিতে চান, দিন না যদি পারেন। মায়ের ব্যাপার মাই বুঝে নেবেন। আর আর আমি মায়ের কথা শুনি। ব্যাপার তো আপনার মাস্টারজি, আপনার কথাতেই তো লোকজন ঝামেলা পাকাচ্ছে। জয়রামের চোখ ধারালো হয়, গলায় ঝাঁঝ চাপা থাকে না। আমি আপনার মতোই মায়ের এক ছেলে, ব্যাস। আমার না আছে কোনো ক্ষমতা, না আছে টাকা পয়সা, না লোক বল। আপনার বুঝতে বোধহয় কোথাও ভুল হচ্ছে। মনোহর উপাধ্যায় একই রকম শান্তভাবে এইটুকু বলে চুপ করে যান। উত্তরে জয়রাম কিছু একটা কড়া কথাই বলতে যাচ্ছিল, কিন্তু বাধা পড়ল। বাবুজি, এ তো বেলা হলো, এখনো না স্নান না পূজা। একটি নরম মহিলা কণ্ঠ বাড়ির ভেতর থেকে ছদ্ম রাগে বকতে বকতে আসছিল। হঠাৎ দুই অপরিচিত পুরুষকে দেখে তার পা ও মুখ একই সঙ্গে থেমে যায়। অপ্রতিভ হয়ে দাঁড়িয়ে পড়ে সে। সম্ভবত অন্দরে কাজে ব্যস্ত থাকায় সে এদের আসার খবর টের পায়নি। ঈষৎ মোটা সোটা শ্যামল বরণী তরুণীটির গায়ে সস্তা ছাপার শাড়ি আর মোটা ছিটের ব্লাউজ, সিঁথি ভরা মেটে সিঁদুর। খসে পড়া ঘোমটা টেনে নেওয়ার আগেই তার সরল লাবণ্যময় মুখটি জয়রাম দেখে নিয়েছিল অবশ্য। জয়রাম বুঝতে পারছিল তার চোখ দুটো মুহূর্তের মধ্যে জিভে পরিণত হয়েছে।
দরজার পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা নারী শরীরটিকে স্পর্শ মাত্র না করেও লোভ দমন করতে পারছিল না সে। এটা নজর এড়ায়নি মনোহর উপাধ্যায়ের। নজরকে লাগাম পরান সাহেব, এটা ভদ্রলোকের বাড়ি। বহু বহু তুমি ভিতরে যাও। ঠান্ডা নিরুত্তাপ স্বরে কেটে কেটে উচ্চারণ করা শব্দগুলো চাবুকের আঘাতের মতো আছড়ে পড়ছিল জয়রামের শরীরে। দ্রুত নিজেকে সামলে চোখ সরিয়ে নেয় সে। মনোহর স্থির তাকিয়েছিলেন তার দিকে। কি যেন একটা ছিল তার সেই চাউনিতে। পায়ের তলা থেকে একটা শিরশিরে অস্বস্তি উঠে আসতে থাকে জয়রামের শরীর বেয়ে, সেই সঙ্গে একটা অপমানের আঁচও। ক্ষণিকের দুর্বলতা ঢাকতে নিজের স্বাভাবিক কর্কশ গলাকে আরো রুক্ষ করে তোলে সে। কা বলে মাস্টার? মনোহর উপাধ্যায়ের চোখ দুটো একবার ঝলসে উঠেই শান্ত হয়ে যায় আবার। কই, আপনাকে কিছু বলিনি তো। বাড়ির চারপাশে এত ঝোপঝাড়, কি নাকি যেন আর কখনো বেরিয়ে পড়ে, আচমকা কেটে ফেটে দিলে সারা শরীর বিষিয়ে যাবে। বহুকে তাই আমি সাবধান করছিলাম। আপনার লাগলো নাকি গায়ে? জয়রাম হয়তো শটান হাতই চালিয়ে দিত, কিন্তু ব্রিজভূষণের কাতর চোখ আর নীরব আকুলি বিকুলি তাকে সামলে দিল। শিকার ফসকানো কুকুরের মতো হিংস্র গড়গড় করে ওঠে সে তার বদলে। আমি কিন্তু ভেট আর বলি দুটোই চড়াতে জানি উপাধ্যায়জি। ভেট চড়াতে চেয়েছিলাম, আপনি রাজি হলেন না। এবার অন্য রাস্তাটা আমাকে দিয়েই বলাবেন, না নিজেই বুঝে যাবেন? জয়রামের দুহাত পকেটে, ঠোঁটের কোণে তাচ্ছিল। মনোহর উপাধ্যায়ের মুখে আবার সেই আলগা স্বরের মতো হাসি ফিরে এসেছে। সাবধানে যাবেন ঠেকেদার সাহেব, বেরিয়ে পড়ুন। অচেনা পথঘাট, তাতে জঙ্গল এলাকা, দেখে শুনে যাবেন কিন্তু। আচ্ছা, রাম রাম। সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে স্যার। কাজ চালু করিয়ে দিয়ে একটু অন্যদিকে এসেছিল জয়রাম। হঠাৎ করে ব্রিজভূষণের গলাচেরা আর্তনাদ। হলোটা কি? এত চিল্লামিল্লি কিসের? রীতিমতো খিঁচিয়েই প্রশ্ন করে জয়রাম যাদব। আজ থেকে তার গাছ কাটার কাজ শুরু। মনোহর মাস্টার কি কলকাঠি নেড়েছেন জানা নেই, গ্রামের মানুষ তাদের বিক্ষোভ থামিয়ে দিয়েছে। খুশি যে তারা বিন্দুমাত্র নয়, সে জয়রাম ভালোই টের পাচ্ছিল। কিন্তু মুখোমুখি সংঘাতে অন্তত কেউ নামেনি। তো সবে প্রথম লাইনের গাছে মার্কা লেগেছে, যান্ত্রিক গাছ কাটিয়ে গাড়ি তার হিংস্র তীক্ষ্ণ দাঁত বার করে এগিয়েছে কামড় বসাতে। এর মধ্যে আবার কি হলো? একটা হই হই তার কানে আসছিল বটে, অনেক মানুষের উত্তেজিত স্বর। কি অবস্থা হয়েছে স্যার দেখুন একবার। লল্লন পাসওয়ান পহেলা নম্বর গাড়িটা চালাচ্ছিল, পুরো কেবিন শুদ্ধ পিষে গেছে। ব্রিজভূষণের গলা কাঁপছিল। সত্যি সামনে বীভৎস দৃশ্য। মোটা একটা শিরিষের ডাল এমনভাবে প্রথম এক্সক্যাভেটর অপারেটরের কেবিনের ওপর ভেঙে পড়েছে, গাছ মানুষ গাছের ডালপালা সব ভেঙে থেঁতলে চুরমার একেবারে। লল্লন পাসওয়ান যে বেঁচে নেই সেটা বলার জন্য ডাক্তার কি জ্যোতিষী কোনোটাই হতে হয় না। লেবাররা কাজ থামিয়ে ভয়ার্ত জটলা করছিল। জয়রামকে দেখে কোলাহলটা থেমেছে বটে, কিন্তু হেড়ের ভেতর থেকে একটা গুনগুন শব্দ চলছিলই। হলো কি করে? কি জানি স্যার, কিছু বোঝার আগেই তো যা হওয়া সব হয়ে গেল। এই গাছটায় তো টাচও করেনি লাল্লু, এতে মার্কিংও হয়নি এখনো। পিছনের লাইনের গাছ আর ওই যে পাশের ওই নিম গাছটা না কাটলে এটা পর্যন্ত পৌঁছানো যাচ্ছিল না। ওটার একটা ডালে মেশিন লেগেছে কি লাগেনি, এই গাছটার এত মোটা ডালটা একেবারে সোটান কেবিনের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। বিন বিজলি বাজ পড়ল যেন। সত্যি বড় ঝামেলা হয়ে গেল। একটু আধটু চোট আঘাত লাগলে হাসপাতালে পাঠিয়ে ম্যানেজ করা যেত, কিন্তু এ তো পুরো অ্যাক্সিডেন্টে ডেথ কেস হয়ে গেল। অনেক টাকার লোকসান।
কেস চাপা দাওড়ে, লাল্লুর ফ্যামিলির হাতে কিছু গোঁজোড়ে। আচ্ছা অপয়া প্রজেক্ট ধরেছিল বটে জয়রাম। নিজের হাত নিজেই কামড়াতে ইচ্ছে করে তার। জঙ্গলের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটু কিরকম চোখে ধাঁধা মতো লাগে যেন জয়রামের। বড় বড় গাছের আড়ে জংলা, পুটুস আর ধুত্রর ঝোপের এদিকে ওদিকে অত মানুষ কোথা থেকে এলো? ছায়া ছায়া দীর্ঘকায় সবজেটে নির্বাক মানুষ। স্পষ্ট করে তাদের কারোই মুখ দেখতে পায় না জয়রাম, কিন্তু তার দিকে ধেয়ে আসা অসংখ্য তীব্র ক্রুদ্ধ দৃষ্টি পরিষ্কার অনুভব করতে পারে। অদ্ভুত একটা অস্বস্তি হতে থাকে তার। শিরীষ গাছটাও কেমন একটা বাঁকা ভাবে দাঁড়িয়ে আছে না? ওরকমই কি ছিল ডাল ভেঙে পড়ার আগে? ঠিক মনে আনতে পারে না জয়রাম। পাশের চোট খাওয়া নিম গাছটা হেলে পড়েছে। আধো আলো ছায়ায় জয়রামের কেমন যেন মনে হয় ওটা গাছ নয় আদৌ। ছেঁড়া খোড়া সবুজ পোশাক গায়ে জড়ানো রোগাটে একটি মেয়েই বুঝি দাঁড়িয়ে আছে ওখানে। সে যেন পাহারা দিচ্ছিল। এই জঙ্গলের অনেক দিন ধরে প্রহরী হয়ে সেই সবুজ নারী যেন অপেক্ষা করছিল কারোর। আঘাতের যন্ত্রণায় তার সারা শরীর কাঁপছে শিরশিরিয়ে। পাশের বিশাল শিরীষের শক্ত মোটা ডাল যেন সবল পুরুষের বাহু হয়ে তাকে জাপটে ধরে রেখেছে। মাথা ঝাঁকায় জয়রাম। রোদ এখনো মাথার ওপর চড়েনি, এখনই তাত লেগে গেল নাকি? চোখ কচলে আবারও তাকায়। কই, কোথায় মানুষ? চোখেরই ভুল হবে হয়তো তার। পারমিশন না পেয়েই কাজ শুরু করে দিয়েছেন বুঝি ঠেকেদার সাহেব? শান্ত নিরুত্তাপ গলাটা খুব চেনা। এক ঝটকায় পেছনে ফেরে জয়রাম। এরই মধ্যে দাবানলের মতো খবর ছড়িয়ে পড়েছে। প্রায় গোটা গ্রাম পৌঁছে গেছে তার পরাজয়ের সাক্ষী হতে। মজা দেখতে এসেছেন মাস্টারজি? হিংস্র সাপদের মতো ঠোঁট কোঁচকায় জয়রাম। গুটকার লালচে বাদামি ছোপ ধরা দাঁত দেখায় সে। মজা? একটা জল জ্যান্ত মানুষ বেঘরে মরে গেল, আপনার মজা মনে হচ্ছে? মনোহর উপাধ্যায়ের ভুরু সামান্য উপরে ওঠে। না, মজা টজা দেখার বয়স আমার নেই, আর ইচ্ছেও নেই। আপনাকে সাবধান করতে এসেছিলাম। এখনো সময় আছে, কাজ থামিয়ে দিন সাহেব। আরো বড় ক্ষতি হওয়ার আগে আপনার লোকজন যন্ত্রপাতি সরিয়ে নিয়ে যান। ধমক দিচ্ছ মাস্টার? জয়রাম যাদবকে ধমকি? ভদ্রতার মুখোশ এবার পুরোপুরি খুলে ফেলে জয়রাম। আমি কে? কি ক্ষমতা আমার যে আপনাকে ভয় দেখাবো? সত্যিটা চোখ খুলে দেখতে বলছি শুধু। ধরতি মাইয়া যে আপনাকে কাছে অস্ত্র ছোঁয়ানোর অনুমতি দেয়নি, এই সামান্য কথাটাও কি আপনি বুঝতে পারছেন না? রাখো দেখি মাস্টার তোমার আজগুবি লেকচার। যত অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে, সব কাজে এরকম হরদাম হয়। লোক মরেছে, সেও এই জয়রাম ঠিক সামলে দেবে। কিন্তু তোমার ধান্দাটা কি ঠিকঠাক বলো তো? আমার লোকসান করতে উঠে পড়ে লেগেছে বলে মনে হচ্ছে। একেবারে সাইটে পৌঁছে গেছো সকাল সকাল। আগে থেকে লুকিয়ে কেটে টেটে রেখেছিলে নাকি বড় গাছের ডালগুলো? মনোহর স্বভাবসিদ্ধ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন, কোনো জবাব না দিয়ে। জয়রাম অবশ্য থামে না। তার স্বর ক্রমশ চড়া থেকে আরো চড়ায় উঠতে থাকে। আমার যে কেমন সন্দেহ হচ্ছে মাস্টার, এই জমি এই গাছ সব বেনামেই তোমারই নয় তো? আরো বড় দাও মারবে বলে আটকে রাখছো নাকি? তা বললেই তো পারতে। সেরকম হলে চাপছো কেন? খোলসা করে বলেই ফেলো না। এদিকে তোমরাই বলছো জমির মালিক কেউ নেই, বরাবরই এমন জঙ্গল, আবার তোমরাই চালাকি করে কাজ রুখে দিচ্ছ। এমন দুমুখ হলে তো চলবে না মনোহর মাস্টার। জয়রাম যাদবকে ঠকিয়ে আজ পর্যন্ত কেউ পার পায়নি, ভুলে যেও না। মনোহর উপাধ্যায় আরো কিছুক্ষণ নীরবে জয়রামের দিকে তাকিয়ে থাকেন। তারপর একটা নিঃশ্বাস ফেলে পেছনে ফেরেন। খুব নিচু গলায় উচ্চারণ করা একটা শব্দ। বিনাশকালে বিপরীত বুদ্ধি।
শব্দবন্ধটি কিন্তু জয়রামের কান এড়ায় না। বিনাশের ভয় আমাকে দেখিও না মনোহর উপাধ্যায়, নিজের ঘর সামলাও। অদ্ভুত এক স্বর বেরোয় জয়রামের গলা দিয়ে। মনোহর পলকের জন্য থামেন। তার সারা শরীর শক্ত হয়ে উঠেছিল। ঘাড় ঘোরাতে দেখা গেল তার বলিরেখার কাটাকুটিতে ভরা মুখের রং টকটকে লাল। জয়রামের শাসানির উত্তরটা অবশ্য যথারীতি শান্তভাবেই দিয়ে যান তিনি। সেও মায়েরই অংশ সাহেব, ভুললে ভুল করবেন। লাল্লনের ঝামেলাটা সহজে মেটেনি। তার বাড়ির লোকজনের খাই একটু বেশিই ছিল। জয়রামের চোখ রাঙানিতে সে খাই মেটেনি, বরং তারা কথা শটান পত্রকারদের কাছে নিয়ে গিয়ে ফেলেছিল। ফলে যেখানে শুধু এদিক ওদিক ছোটখাটো কয়েকটা পেট ভরালেই হতো, সেখানে পুরো জেলা মহল্লায় খবর ছড়িয়ে গেছিল যে জয়রাম যাদবের প্রজেক্টে দুর্ঘটনায় লোক মরেছে। এত বড় বদনামি জয়রামের এই জীবনে হয়নি। ভড়কে যাওয়া লেবারগুলোকেও ধমকে চমকে বিশেষ লাভ হয়নি। শেষ পর্যন্ত টাকা বাড়ানোর করার করে কাজে ফেরাতে হয়েছে। তাও কয়েকটা ধাঁ হয়েই গেছে। ওদের জায়গায় বাধ্য হয়ে নতুন লোক নিতে হয়েছে জয়রামকে, বেশি রেট দিয়েই। তারপরেও গন্ডগোল মেটেনি। গাছের গায়ে যন্ত্রের দাঁত ঠেকাতে গেলেই কিছু না কিছু অঘটন ঘটছেই। হয় গিয়ার বক্সে স্পার্ক দিয়ে আগুন ধরে যাচ্ছে, নয় গাড়ি ধরাম করে গাড্ডায় পড়ছে, কিছু না হোক অপারেটরই কবজি মুচকে যাচ্ছে হয়তো। মোদ্দা কথা, এখনো পর্যন্ত একটা আস্ত গাছও ঠিকঠাক কেটে নামাতে পারেনি জয়রামের লোকজন। পুরো জঙ্গল সাফাই তো দূরের কথা, যে করাত কলের সঙ্গে কাটা গাছ সাপ্লাইয়ের কন্ট্রাক্ট জয়রামের, তার মালিক উঠতে বসতে বাছা বাছা কথা শোনাচ্ছে। কপাল দোষে তাও মুখ বুজে হজম করতে হচ্ছে জয়রামকে। এরই মধ্যে সবথেকে অবাক করল তাকে ব্রিজভূষণ। সন্ধেবেলা সাইট থেকে ফিরে সদ্য স্নান সেরে বসেছে কি বসেনি, ঘরের দরজায় টক টক করে শব্দ। এটুকা জয়রামের চেনা, ব্রিজভূষণ ছাড়ার কেউ নয়। আবার কি ঝুট ঝামেলার খবর বয়ে নিয়ে এলো কে জানে। থাক দাঁড়িয়ে বাইরে। টক টক আবারও বাজে, কিছুটা যেন অধৈর্য। ব্রিজভূষণ পাল্টে যাচ্ছে আজকাল, পরিষ্কার বোঝে জয়রামের ঘরের দরজায় একবারের বেশি দুবার টোকা দেবে এত সাহস তার আগে কোনোদিনও ছিল না। শিক্ষা দিতে হবে লোকটাকে, বেশ ভালো রকম শিক্ষা। হ্যাঁ ব্রিজভূষণ, ভেতরে এসো। কি ব্যাপার তোমার বলো তো? শুনতে পাওনি পুজো করছি? কড়া কথায় কথা কটা ছুঁড়ে দেয় জয়রাম। আগের ব্রিজভূষণ এইটুকুতেই কুঁকড়ে যেত। এই ব্রিজভূষণ কিন্তু শটান ঘরে ঢুকে এসে দাঁড়ালো। দুটো কথা বলার ছিল। রীতিমতো আশ্চর্য হয়ে তাকায় জয়রাম। বলো। আমাকে এবার ছুটি দিতে হবে স্যার। অন্য লোক দেখুন আপনি। ছুটি মানে? আমাকে ছেড়ে দিন স্যার। এই কাজ আমি করব না স্যার। এই কাজ মানে? চাকরি ছাড়ার কথা বলছো নাকি হে? হঠাৎ অন্য কেউ টোপ দিয়েছে বুঝি? বেশি পয়সা? না স্যার, কেউ কিছু দেয়নি স্যার। আমি মিথ্যে বলছি না স্যার। আপনার কাছে তো কিছুই লুকোনো থাকে না। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন স্যার। তবে হঠাৎ চাকরি ছাড়ার কথা? সাধু হয়ে যাচ্ছ? আসলে হে, বেড়াল বলে মাছ খাবো না, কাশি যাবো, আসছবো না। চলবে কি করে তোমার? এতদিনের নবাবী অভ্যেস ছেড়ে শুকনো ডাল রুটি নামবে গলা দিয়ে? ও যেমন তেমন করে গুজারা হয়ে যাবে স্যার। হয়ে যাবে? কি করে হয়ে যাবে ব্রিজভূষণ? ব্যবস্থা গুছিয়ে রেখেছ তাহলে? ঠিক কত টাকা মেরেছো আমার কাছ থেকে এতদিন ধরে? জয়রামের ছোট ছোট চোখ শিয়ালের মতো জ্বলে ওঠে। ও বদনাম দেবেন না স্যার। আপনার টাকা পয়সার হিসেবে কোনোদিনও কোনো বেইমানি করিনি, সে আপনি খুব ভালো করেই জানেন। হ্যাঁ, এই লাইনে
এদিক ওদিক থেকে টাকা তো আসেই, এসেওছে। রাখতে পারিনি বেশি, অকাজেই পুড়েছে প্রায় সব। সে যা গেছে যাক, আর এসব করতে এখন মন লাগে না স্যার। আমাকে ছেড়ে দিন স্যার, দরকার হলে পানের দোকান লাগাবো, নয়তো গ্রামের জমিতে যা হয় কিছু একটা চাষ দেব। কিন্তু এসব 2 নম্বরই কারবারে আমি আর নেই স্যার, আর এই প্রজেক্টে তো নেই। ব্রিজভূষণের গলাতে কোনো কাঁপুনি নেই, পিঠ সোজা, চাউনি শটান। এই ব্রিজভূষণকে ঠিক চিনতে পারছিল না জয়রাম। বলবে আর অমনি আমি তোমাকে ছেড়ে দেবো, এমনটা ভাবলে কি করে ব্রিজভূষণ? এতগুলো বছর ধরে আমার সুপারভাইজারি করছো, আমার সব কারবারের সব অন্দি সন্ধি তোমার জানা, বললেই ছেড়ে দেবো তোমাকে? কি গ্যারান্টি যে তুমি বাইরে গিয়ে আমার কোনো কম্পিটিটরের কাছে কোনো কথা ফাঁস করবে না? বেঁচে থাকতে তো তোমায় আমি ছুটি দিতে পারি না ব্রিজভূষণ। জয়রাম খোঁচা খাওয়া সাপের মতো হিস হিস করছিল। ধরতি মায়ের যা ইচ্ছা তাই হবে স্যার, এখনো কি বোঝেননি? আরে মারলে তিনিই মারবেন, আর রাখলে তিনিই রাখবেন। তিনি জঙ্গল, আকাশ, মাটির পাহারাদার স্যার। তিনি আমাদের প্রহরী। মুদ্রা কথা, আমি আর কাজে আসছি না স্যার, এটুকুই বলে গেলাম। এরপর আপনি যাহা ভালো বোঝেন, বাকি বেতন দিলে দেবেন, না দিলে আপনার মর্জি। যদি মার্ডারই করিয়ে দিতে চান সেও কবুল। আর হ্যাঁ, একটা পরামর্শ দিয়ে যাই যেতে যেতে, এই গ্রামের জঙ্গল কাটাইয়ের কাজটা আপনি ছেড়ে দিন স্যার। আপনার ভালোর জন্যই বললাম, ভেবে দেখবেন। একটা দায়সারা গোছের আলগা নমস্কার ঠুকে শটান ঘর থেকে বেরিয়ে যায় ব্রিজভূষণ। জয়রাম কিছুক্ষণ আক্ষরিক অর্থেই হাঁ করে রইল। তারপর একটা অন্ধ ক্রোধ তাকে পাকে পাকে ঘিরে ফেলতে আরম্ভ করল। মাস্টার, ওই মনোহর মাস্টারই সব নষ্টের গোড়া। গ্রামের লোককে খেপিয়ে বেরিয়েছে, প্রজেক্টের সর্বনাশ করেছে, আমার লাখ লাখ টাকার লোকসান করিও শান্তি নেই। এখন এই মিনমিনে ব্রিজভূষণটাকেও ফু দিয়ে হিরো হীরালাল বানিয়ে ছেড়ে দিয়েছে। ও ছাড়া আর কেউ নয়। শিক্ষা দিতে হবে, এমন শিক্ষা দিতে হবে যে আগামী 100 বছরেও এই গ্রামের কেউ আর মনোহর উপাধ্যায়ের দেখানো পথে চলার সাহস না পায়। আজই মাস্টারের উঁচু মাথা নিচু করে ছাড়ব। এই গ্রামে মাস্টার আর তার সাধের বহুরানী তার পরেও কেমন করে থাকে দেখব। বড় অহংকার মাস্টারের, বড় তেজ। ওই মাস্টারের সাদা জামায় কালি না লেপতে পারলে এই জয়রাম যাদব এক পাপের ব্যাটা নয়। এক লহমায় পুরো পরিকল্পনাটা তার মাথার ভেতরে তৈরি হয়ে যায়। বুভুক্ষু সাপদের মতো রাত গভীর হওয়ার অপেক্ষা করতে থাকে সে। সতর্ক উত্তেজনায় তার হাত পা শিরশির করে, রক্ত গরম হয়ে উঠতে থাকে ক্রমশ। সার্কিট হাউস থেকে মনোহর উপাধ্যায়ের বাড়ি সোজা পথে নেহাত কম দূর না, তবে ব্রিজভূষণের দৌলতে একটা শর্টকাট জানা হয়ে গিয়েছিল জয়রামের। একটু জঙ্গলে বটে, তা সে এই গ্রামে চাষের জমির এলাকাটুকু ছাড়া কোন দিকটাই বা আর পরিষ্কার। গ্রাম দেশে একটা সুবিধে আছে, লোকজন সাত তাড়াতাড়ি খেয়ে দিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ে। তবু তাড়াহুড়ো করে না জয়রাম, চৌকিদারের ঘুম গাঢ় হওয়ার অপেক্ষা করে, মাঝরাত পেরিয়ে যেতে দেয়। প্রায় মাঝরাত পার করে সাবধানী পায়ে বাংলো থেকে বেরোয় জয়রাম। চারদিকে ঝুঁচকো আঁধার তাকে মুহূর্তের জন্য থমকে দেয়। এতটা নিশ্চিদ্র অন্ধকার সে আশা করেনি। সন্ধ্যায় বেশ ভালো চাঁদের আলো ছিল আকাশে, কখন যে এত মেঘ এসে সব ঢেকে দিয়েছে সে খেয়ালও করেনি। অবশ্য ভালোই হয়েছে একদিক দিয়ে, খুব সাবধানে ফোনের লাইটটা জ্বালায় সে। সামনের গাছে ঢাকা সুঁড়ি পথের দিকে ফেলে। কোনো একটা প্রাণীর চোখে সেই আলো পড়ে চকচক করে ওঠে এক লহমার জন্য। তারপরেই আলোর আওতা থেকে সরে যায় জন্তুটা। সামান্য ভয় ভয় করে তার। গভীর রাতের এই জঙ্গল তার সম্পূর্ণ অচেনা। তবু একটা হিংস্র প্রতিশোধের ইচ্ছে তাকে হাঁটিয়ে নিয়ে চলে মনোহর উপাধ্যায়ের মাটির কুঠিয়ার দিকে।
অন্যরকম একটা হাওয়া ওঠে হঠাৎই। আদিগন্ত বিস্তীর্ণ কান্তার জুড়ে গাছগুলোর পাতায় পাতায় গোপন ফিসফিসানি হয়ে বয়ে যায় সরসর শব্দে। জয়রাম শুনতে পায় না, কিংবা হয়তো পেলেও সে হাওয়ার ভাষা বুঝতে পারে না। সে হাঁটতে থাকে একাগ্র চিত্তে। পাতায় পাতায় শিকড়ে শিকড়ে সংকেত বার্তা বইতে থাকে তার পিছনে পিছনে। মনোহর মাস্টারের বাড়ি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে ভালো রকম ঘেমে গিয়েছিল জয়রাম। শ্বাস টানতে হচ্ছিল বড় করে, কিছুটা অচেনা পথে অন্ধকারে হাঁটার পরিশ্রমে, কিছুটা হয়তো অন্য কোনো কারণে। যদিও হাওয়া বইছিল বেশ জোরেই, জয়রামকে চমকে দিয়ে এতক্ষণের ঘন মেঘে ঢাকা আকাশ এক লহমায় হঠাৎ পরিষ্কার হয়ে গেল। ঝকঝকে প্রায় দিনের আলোর মতো ফটফটে জ্যোৎস্নায় জয়রাম নিজেকে আবিষ্কার করল ঠিক মনোহর উপাধ্যায়ের দোরগোড়ায়। দাওয়ায় কেউ বসে আছে মনে হলো যেন। এক পায়ে গিয়ে চোখ তীক্ষ্ণ করে বোঝার চেষ্টা করছিল জয়রাম, কিন্তু একটা হালকা হিস হিস শব্দ তাকে সতর্ক করে দিল। চাঁদের আলোয় সবই কালো দেখায়, কিন্তু বাড়ানো পায়ের এক হাতেরও কম দূরত্বে যে জিপটি প্রায় জয়রামের হাঁটু পর্যন্ত উচ্চতায় উঠে দুলছে, সেটি কালোই হোক আর সাদাই হোক, সাক্ষাৎ যে যমের দূত, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে জয়রাম। ওইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতেই নাকে বন্য কটু গন্ধ আসে তার। জান্তব একটা গন্ধ। শরীর স্থির রেখে ঘাড় ঘোরায় সে। ডান দিকে, বাঁ দিকে, এবং শিউরে ওঠে। সারি সারি শিয়াল বসে আছে তার দুপাশে। শিয়ালই সব, কিন্তু আকৃতিতে স্বাভাবিক শিয়ালের তুলনায় প্রায় 1.5 গুণ। উন্মুক্ত দাঁতে জ্যোৎস্না ঝিকিয়ে উঠছে তাদের, চকচকে চোখের দৃষ্টি তার দিকে। শরীরের ভেতর থেকে কাঁপুনি উঠে আসতে থাকে জয়রামের। গোয়ার তুমি করতে গিয়ে এ কোথায় এসে পড়ল সে? মনোহর উপাধ্যায়ের দাওয়া থেকে নারী কণ্ঠের চাপা হাসি ভেসে আসে সহসা। চমকে তাকায় জয়রাম। কেউ একটা যেন হঠাৎ উঠে দাঁড়ায়, তারপর নামে দাওয়া থেকে। আরে, এই তো সেই মেয়েটাই, মাস্টারের বহু রানী। কিন্তু এত রাতে বাইরে বসে আছে কেন? এই অবস্থাতে দাঁড়িয়ে দাঁড়িয়েও এই প্রশ্ন ঝলকায় জয়রামের মাথার ভেতরে। এক পা করে এই নারী মূর্তি এগিয়ে আসতে থাকে। ঈষৎ মোটা সোটা শরীর, দেহাতি ধরনে কাপড় পরা, মাথায় ঘোমটা নেই, খোলা চুল, মুখের দুপাশ বেয়ে পিঠ বেয়ে বন্যার মতো গড়িয়ে নেমেছে। হু হু হাওয়ায় কিশোরের মতো ফুলে ফুলে উঠছে সেই চুল। চাঁদের আলোয় তার চোখের সাদা অংশ চকচক করছে, চিকিয়ে উঠছে দাঁত। কি জয়রাম, এত রাতে কি করতে এসেছিলে? লুটতে এসেছিলে? জয়রাম, এখনো আশ মেটেনি? বাতাসের স্বরে প্রশ্ন করে সেই নারী। ঘাসে ঘাসে, পাতায় পাতায় সেই স্বরের প্রতিধ্বনি ছড়িয়ে যায় মাটি থেকে আকাশ অবধি। চারদিক তখন ভেসে যাচ্ছিল গলানোর উপর মতো ঝকঝকে আলোর বন্যায়। হাওয়ায় বাজছিল অচেনা সুর। এক মুহূর্তের জন্য বুঝি দৃষ্টিভ্রম হয় জয়রামের। মোটা সোটা গোলগাল মুখটি মিলিয়ে গিয়ে সেখানে এখন জয়রামের সেই কোন বাল্যকালে মরে যাওয়া রোগা অসুস্থ মায়ের মুখ ফুটে ওঠে কেন? জয়রাম কাঁপছিল। কিছু না বুঝেই তার 2 হাত জোড়া হয়ে বুকের কাছে উঠে আসতে চেষ্টা করে, কিন্তু পারে না।
বিস্ফারিত চোখে জয়রাম দেখে তাকে পাকে পাকে জড়িয়ে ধরেছে চিহর লতা। পায়ের পাতা থেকে হাতের মুঠি পর্যন্ত শক্ত বাঁধনে বন্দি। চারদিক থেকে ক্রমশ ঘেঁষে আসছে বহু বছরের পুরনো আকাশ ছোঁয়া গাছেরা। ছোট থেকে আরো ছোট হয়ে আসছে তার দাঁড়ানোর জায়গাটুকু। সামনে ফনা তুলে দুলছে মহাকাল। দুপাশে পথ আটকে রেখেছে অতিকায় শিয়ালের দল। আর এই সব কিছু ছাপিয়ে ঘন কৃষ্ণ এলো চুলে গ্রহ তারা ছায়াপথ মেখে তার সামনে দাঁড়িয়ে আছে ঈষৎ মোটা সোটা এক লাবণ্যময়ী রমণী। খাঁ করে বিরাট একটা শ্বাস নেয় জয়রাম যাদব। চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু তার আগেই তার কণ্ঠ নালিয়ে ফোঁড় ফোঁড় করে দেয় হাওয়ার ঝাপটে ঝুঁকে আসা কুসুম গাছের শুকনো একখানা ডাল। হাওয়ার জোর আরো বাড়ে। পাতা ঝরে ঝরে পড়ে, ঝরে ঝরে স্তূপ তৈরি করে। দূষিত মাংস ঢেকে যায় রক্ত শুষে নেওয়া উর্বর কালচে মাটিতে। অগণিত বীজ থেকে অঙ্কুরের উদ্গম হয় লহমায়। শিকড় গজায়, শিকড় ছড়িয়ে যায় মাটির গভীর থেকে আরো গভীরে। ধীরে ধীরে চাঁদ ঢলতে থাকে পশ্চিম দিগন্তে। নিবিড় ঘন বন আরো নিশ্ছিদ্র, আরো সবুজ হয়ে ওঠে। ওয়ান FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন অদিতি সরকারের লেখা প্রহরী। গল্পের কথক সোমক, জয়রাম উজ্জ্বল, বৃজভূষণ কল্পলাল, মনোহর সুদীপ্ত ও বাহু তানিয়া। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।